আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। এবার অন্যান্য খবর। নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের উপর নির্ভর না করে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ সহ বিভিন্ন সেবা খাতের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিভিন্ন এলাকার সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধানের পরিকল্পনা আছে সরকারের। রাস্তাঘাট ডুবে যায়, এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দিই। তো সরকার ডেইলি একবার তো ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব হবে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন ফাঁসের কোনো শঙ্কা নেই বলেও জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করা এবং প্রশ্ন ফাঁস প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এইচএসসি ও সমমান পরীক্ষা, যার ফলাফল অনেকটাই নির্ধারণ করে দেয় জীবনের গতিপথ। এবার সেই পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 10,69,714 জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে 2,08,69 জন সহ মোট পরীক্ষার্থী 12,70,583 জন। এবার 2,997টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে 145টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 40টি ঢাকায়। পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশি সহ 35টির নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এইচএসসি 2026 ও সমমান অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। প্রথমত আউট হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করছি। তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, হতে পারে এরকম যে একযোগে সারা দেশে একটা পরীক্ষা পিছানো লাগতে পারে। এদিকে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধুমাত্র পরীক্ষার্থী নয়, সেই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। শিক্ষাবিদরা বলছেন, দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে প্রশ্ন ফাঁস সম্পূর্ণভাবে রোধ করা এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন হবে বড় চ্যালেঞ্জ। প্রশ্নের কারণে, তারতম্যের কারণে কেউ ভালো করে কেউ খারাপ করে, এই বৈষম্যটা থাকবে না। একই ধরনের প্রশ্ন, একই ধরনের স্ট্যান্ডার্ড, এটা বজায় থাকবে। এখন কিন্তু পুরো বাংলাদেশের একই প্রশ্ন, সুতরাং আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকা লাগবে আমাদেরকে, কোনোভাবে যাতে প্রশ্ন ফাঁস না হয়। একই প্রশ্নের উত্তর একই লিখলো, এক একজনের কাছে গেলে এক এক রকম নম্বর পাওয়া যায়, এটা যাতে না হয়, একটা কমন একটা ইনস্ট্রাকশন থাকা। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1921 সালের এই দিনে 3টি অনুষদ, 12টি বিভাগে 877 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে তৎকালীন পূর্ব বাংলার প্রথম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। এরপর বহু সীমাবদ্ধতার মাঝেও গৌরবোজ্জ্বল ইতিহাস সঙ্গী করে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও প্রশ্ন রয়ে গেছে, জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রচেষ্টায় কতটুকু অগ্রণী ভূমিকা পালন করতে পারছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিদ্যাপীঠটি। আহমেদ সোহাগের রিপোর্ট। শতবর্ষ পাড়ি দিয়ে যে জ্ঞানগৃহ দ্যুতি ছড়িয়েছে,
একটি জাতির মুক্তির আন্দোলন থেকে সংস্কৃতির প্রবাহমান ধারায়, তা এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। সত্যেন বসুর মতো বিজ্ঞানী, আব্দুর রাজ্জাকের মতো জ্ঞান তাপস আর হেলাল হাফিজের কবিতার ছন্দে এখানে গড়ে ওঠে সময়ের শ্রেষ্ঠ নেতৃত্ব। 1921 সালের 1 জুলাই মাত্র 3টি ফ্যাকাল্টি দিয়ে যার যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেখানে এখন লেখাপড়া করছেন প্রায় 37,000 শিক্ষার্থী, আর 12টি ফ্যাকাল্টির অধীনে বিভাগ 83টি। আমার গবেষণার যে সেক্টরটা বা আমি যদি কোথাও একটা জ্ঞানের বিষয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমি আসলে ওইভাবে কাজ করে উঠতে পারছি না। অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমার যে দায়বদ্ধতাটা, এই দায়বদ্ধতাটা আমি আসলে পূরণ করতে পারছি না। গবেষণা খাতে যে বরাদ্দ আসার কথা, সেই বরাদ্দ এবং বরাদ্দর সঠিক ব্যবহার, সঠিক বন্টন, সেটা নিয়েও কথা থেকে যায়। পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃত্ব ও বুদ্ধিভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে যে বিদ্যাপীঠের পদযাত্রা, স্বাধীন বাংলাদেশে তা রূপ নিয়েছে কেবলই ঐতিহ্যে। সাথে সময়ের স্রোতে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েই যায়। 106 বছর আগে যেরকমভাবে বিশ্ববিদ্যালয়ে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারত, মেধার ভিত্তিতে পৃথিবীর যে কোনো ভালো স্কলারকে হায়ার করতে পারত, সেরকমটা এখন আর আমরা পারি না। সত্যেন বোস আসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্মস্থান। বলা হয় বোস আইনস্টাইন থিওরি। তারপর গত 100 বছরে কি করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 10 বছরের বড় চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। এটা পৃথিবীর আজকে সেরা 15টা বিশ্ববিদ্যালয় বা 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা। বাজেট স্বল্পতা, আবাসন সংকট কিংবা ছাত্র শিক্ষকের আনুপাতিক হারে অসামঞ্জস্য, এত কিছু সত্ত্বেও প্রত্যাশার প্রাপ্তির মাঝে খুব বেশি ব্যবধান দেখছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি বিশ্বের অন্য অক্সফোর্ড ক্যাম্ব্রিজের সাথে কম্পেয়ার করেন তা হবে না। তাদের যে আর্থসামাজিক অবস্থা, তাদের ফান্ডিং, তাদের সুবিধাদি, সেখানে আমরা দিতে পারছি না। আপনাকে যেমন সুবিধা দিবেন, যেমন অর্থ দিবেন, তেমন করে বিশ্ববিদ্যালয়কে আপনি উপস্থাপন করবো জাতির সামনে। প্রতিষ্ঠার পর থেকে বাঙালির প্রতিটি মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করেন, সময়ের সাথে উচ্চশিক্ষার মান উন্নয়ন ও গবেষণায় স্বাক্ষর রাখতে না পারলে ইতিহাসের গৌরব দিয়ে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। প্রায় লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কাঙ্ক্ষিত রাজস্ব আয় করতে না পারার কারণ হিসেবে রয়েছে সংস্থাটির সক্ষমতার অভাব আর অভ্যন্তরীণ অসন্তোষের নানা কারণ, যা বছরের পর বছর ধরে চলে এলেও তার সমাধানে নেওয়া হয়নি প্রয়োজনীয় পদক্ষেপ। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে অনিয়ম, দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতার নানা ঘটনা। এমন সব বিষয় নিয়ে নতুন অর্থবছর শুরু করছে এনবিআর, যেখানে রয়েছে বাড়তি আরও 1 লাখ কোটি টাকা আদায়ের চ্যালেঞ্জ। ইমদাদ হকের রিপোর্ট। আসছে অর্থবছরের রাজস্ব ঘাট থেকে আয়ের লক্ষ্য প্রায় 7 লাখ কোটি টাকা, যেখানে গেল অর্থবছরে ঘাটতি প্রায় 1 লাখ কোটি। রাজস্ব ঘাটতির ঘেরাটোপে আটকে যাবার পেছনে উঠে আসে সংস্থার সক্ষমতার অভাব আর অভ্যন্তরীণ অসন্তোষ, অস্থিরতার নানা কারণ। দাতা সংস্থা IMF-এর পরামর্শে যে কোনোভাবেই এনবিআরকে 2 ভাগে ভাগ করতে মরিয়া হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে শুরু হয় কর্মকর্তাদের তীব্র আন্দোলন দমাতে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। বিভিন্ন কর্মসূচিতে যুক্ত কর্মকর্তাদের অবৈধ সম্পদের খোঁজে সক্রিয় হয়ে ওঠে দুদক। পরে ব্যবসায়ীদের উদ্যোগে সমঝোতার পর প্রত্যাহার করা হয় সব ধরনের আন্দোলন। কথা ছিল, এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে না কোনো ব্যবস্থা। রাজস্ব আদায়টাও সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। কিন্তু আন্দোলন থেমে যাবার পর সক্রিয় হয়ে ওঠে এনবিআরের শীর্ষ কর্তাদের একটি পক্ষ। চাকুরি থেকে অব্যাহতি সহ সাময়িক বরখাস্ত, পদের অবনতি সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় 39 জন কর্মকর্তার বিরুদ্ধে। তথ্য বলছে, এদের বেশিরভাগই দক্ষ ও যোগ্য কর্মকর্তা। এছাড়া তালিকা করা হয় বিভিন্ন পদের প্রায় 300 কর্মকর্তার। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এনবিআর জুড়ে। আমাদের অনেক আনফিনিশড ওয়ার্ক আছে। আমরা বিশেষ করে ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছি, এগুলোকে ক্যারি করতে হবে এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে
কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। যে অর্থনীতি থেকেই আমি রেভিনিউ আর্ন করব, সেই অর্থনীতি যদি অসুস্থ থাকে, এটা একটা ঘাটতির কারণ যে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস নাই, সুতরাং আমার শুল্কও আসতেছে না, ভ্যাট আসতেছে না। এদিকে চলতি অর্থবছর থেকে কর রিয়ায়তি সুবিধা যাচ্ছে সংসদের হাতে। অভিযোগ রয়েছে রাজনৈতিক বিভিন্ন প্রভাবে, তাই গেল 4 মাসে ব্যাপক হারে এই সুবিধা দেওয়া হয় ব্যবসায়ীদের, যার ফলে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত সংস্থাটি। রাজস্ব আদায়ে ঘাটতি হলে গোলমাল বাঁধে সরকারের হিসাব নিকাশে, ব্যাহত হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া, নষ্ট হয় সার্বিক আর্থিক শৃঙ্খলা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বার্ষিক মজুদ গণনা ও যাচাই কার্যক্রমের কারণে আজ সারা দেশে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনে সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে যাতে সমস্যা না হয় সেজন্য জেট ফুয়েল সরবরাহ চালু রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি। বলা হয়, অর্থবছরের সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে প্রধান স্থাপনা ও আঞ্চলিক ডিপোগুলোতে বার্ষিক মজুদ গণনা ও যাচাই করা হবে। তাই চট্টগ্রামের প্রধান স্থাপনা সহ দেশের সব ডিপো ও স্থাপনায় আজ জ্বালানি তেল সরবরাহ ও বিপণন স্থগিত থাকবে। রাজধানীর পূর্বাঞ্চলে বরকাও পুলিশ ক্যাম্প চালু হয়েছে। সকালের উদ্বোধন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এ সময় তিনি জানান, পূর্বাঞ্চলে আইন শৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। এরই মধ্যে 29.21 একর জমি বরাদ্দ প্রক্রিয়াধীন আছে। বলেন, পূর্বাঞ্চলকে আনা হবে ডিএমপির আওতায়। নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। পুলিশ ক্যাম্প চালুর সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমলেও অব্যাহত রয়েছে ভাঙন। গাইবান্ধায় কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে কয়েকশো ঘরবাড়ি সহ নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি। চরাঞ্চলে গবাদি পশুর খাবার সংকটে বিপাকে মানুষ। কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা বাড়লেও বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নামতে শুরু করেছে প্লাবিত এলাকার পানি। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় সদর, গাজীপুর, চোহালি, শাহজাদপুরের নিচু এলাকায় পানি উঠছে, সাথে দেখা দিয়েছে ভাঙন। তবে যমুনার পানি বাড়লেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো কুড়িগ্রামের খবর জানবো আমরা। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমরা বলছিলাম কুড়িগ্রামে বিপদসীমার নিচ দিয়ে বইছে পানি, স্থানীয়রা কিছুটা স্বস্তি পাচ্ছে কিনা, কি অবস্থা সেখানকার জানাবেন? সানিকা, আমরা সকালে যেটা বলেছিলাম, সকাল 9টার খবর হচ্ছে আরো 5 সেন্টিমিটার পানি কমেছিল। এখন পানি কমেছে বিপদসীমার 1.5 সেন্টিমিটার উপর, এবং অন্যান্য যে নদগুলো হয়েছে সেগুলোর মধ্যে পাল্লার পানি তিস্তার পানি 5 সেন্টিমিটার হয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। এর মধ্যে আমরা যেটা দুদিন থেকে বলছিলাম যে সবচেয়ে বড় যে ঝুঁকিটা তৈরি হচ্ছে মানুষের, সেটি হচ্ছে ভাঙন। প্রায় 36টি পয়েন্টে ভাঙছে বিভিন্ন নদ নদীগুলো, এবং তার কিছু জায়গা চেষ্টা করছে ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড। কিন্তু একেবারে আমরা কালকে ছিলাম চরধৌরার কুটিতে, সেখানে আজকেও সকালেও আমরা খোঁজ নিয়েছিলাম, সেখানে আজকে সকালেও 3টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এমন খোঁজ নিয়েছি আমরা স্থানীয়দের মাধ্যমে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে সেখানে পানি কমলে 2-1 দিনের মধ্যে সেখানে কাজ শুরু হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের আরেকটি পূর্বাভাস রয়েছে, আগামী 48 ঘন্টা কিন্তু আরো পানি বৃদ্ধি পেতে পারে। উজানি বৃষ্টি হচ্ছে, এই অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে স্বল্প মেয়াদী যে বন্যার কথা বলা হয়েছিল, যদিও পানি নেমে গেছে, যে একেবারে নিচু যে এলাকাগুলো প্লাবিত ছিল
নদীর তীরের, সেখান থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এখনো একেবারে নিচু কিছু পার্শ্ব তলিয়ে রয়েছে, কিছু বীজতলা তলিয়ে রয়েছে, বেশ কিছু বাড়ির চারদিকে পানি রয়েছে, অর্থাৎ ওই বাড়ির মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাড়ি করে পানি ওঠার খবর আমরা পাইনি। তবে চলাচলে কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছে এখানকার মানুষরা। আরো যদি 48 ঘন্টার মধ্যে বা আগামী 2 দিনের মধ্যে যদি আবারও বৃষ্টি হয়, আবারও যদি পানি বাড়ে বা বন্যার সৃষ্টি হয়, তাহলে মানুষজন আরো একটু দুর্ভোগে পড়বে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে নদ নদীর পাড়গুলোতে। সিরাজ, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। চট্টগ্রামের উড়াল সড়কগুলো যেন ময়লা আবর্জনার ভাগাড়। মাঝে মাঝে ধুলাবালি ও ময়লা আবর্জনা বিভিন্ন স্থানে স্তূপ করেই দায় সারে পরিচ্ছন্ন কর্মীরা, কিন্তু তার অপসারণ হয় না দিনের পর দিন। ফলে তা আবারও ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এটাতে অবকাঠামোর ঝুঁকি দেখছেন নগরবিদরা। চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভারের মঙ্গলবারের ছবি। কোথাও ধুলাবালির স্তূপ, আবার কোথাও ময়লা আবর্জনার ভাগাড়, যা পড়ে আছে গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসব ধুলাবালি ও ময়লা ঝাড়ু দিয়ে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখলেও সেখান থেকে তা অপসারণের যেন কেউ নেই, যা আবারও ছড়িয়ে পড়ে উড়াল সড়কে। কোথাও ময়লা আবর্জনা জমে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে অল্প বৃষ্টিতেই ফ্লাইওভারে জমছে পানি, ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এখানে অনেক ধুলবালু এখানে জমা থাকে, কারণ এগুলা পরিষ্কার থাকে ভালো, কারণ এখানে গাড়ি চলাগুলা অসুবিধা হয়। মহিলারা পরিষ্কার করে টালাই যা গাড়ি আলা লই জানা। এখানে 1 মাসের মতো বালুগুলো ফুল রয়েছে এবং এখানে পানি জমি থাকে, রাস্তা গাঁথা হয়ে যায়, আমাদের চলাচলের জন্য কষ্ট হয়ে যেতেছে। আমরা যাচ্ছি, ধুলাবাড়ি নাকে মুখে ঢুকতেছে, অনেক সময় দেখাচ্ছে ব্রেক করলে আপনার গাড়িটা স্লিপ করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। নগরীর অন্যান্য ফ্লাইওভারেও একই অবস্থা। এই যেমন লালখান বাজার বহদ্দারার ফ্লাইওভার, যেখানে পরিচ্ছন্নতার কাজ হয় না দীর্ঘদিন। তাই লালখান বাজার থেকে 16 শহর পর্যন্ত ধুলাবালির স্তূপ দেখা গেছে অন্তত 8টি স্থানে। বাদ যায়নি রাহাত্তারপুল ও কালামিয়া বাজার ওভারপাসও। এটা যে একটা লংজিভিটি আছে, এটা তো একটা স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার। এখানে এভাবে পানি জমে থাকাটা কোনোভাবেই উচিত না। এই সমস্যাটার সমাধান খুবই সহজ, জাস্ট যে পরিষ্কার করে বালিগুলোকে যথাসময় নিয়ে যাওয়া। এই কাজটাই যদি করতে ব্যর্থ হয় সংস্থা, সিটি কর্পোরেশন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এটা খুবই দুঃখজনক। তবে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। ময়লা ওঠানোর সাথে সাথে কিন্তু আবার নিয়ে যাওয়া যায় না, এখানে পানিগুলো আপনার এখান থেকে আস্তে আস্তে সরতে হয়। তো পানি সরার জন্য তারা সেখানে 2 থেকে 3 দিন রেখে দেয়। চটের বস্তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে সেটা আমরা নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে, ওই খানাখন্দগুলো আমি বলেছি প্যাচ আপ করে দিতে। এটা আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যেখানে যেখানে গর্ত থাকবে সেগুলো প্যাচ আপ যাতে করে দেওয়া। চট্টগ্রাম নগরের বর্তমানে ফ্লাইওভার আছে 3টি, একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো 5 দিনের সফরে ঢাকায় আসছেন আজ বুধবার। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ জাপান সম্পর্কের উন্নয়ন ও 2 দেশের মধ্যকার সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। অনুরোধ করা হবে ঋণের সুদের হার কমানোর। সফরের দ্বিতীয় দিনে হলি আর্টিজান বেকারিতে যাবেন তিনি। অর্থ পরিকল্পনা মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন ডক্টর তানাকা। কক্সবাজার মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার পাশাপাশি পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্পও। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাত্রার আগে শিক্ষার্থীদের আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত করে তুলতে প্রি ডিপার্চার সেশনের আয়োজন করল পিএফএসসি গ্লোবাল। রাজধানীতে অনুষ্ঠিত এই আয়োজনে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়া শিক্ষার্থীরা অংশ নেন। সেশনে বিদেশে পড়াশোনা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, স্থানীয় আইন কানুন, নিরাপত্তা এবং শিক্ষা জীবন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পিএফএসসি গ্লোবালের সিইও মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম এবং জেনারেল ম্যানেজার মাহমুদ আক্তার। ভবিষ্যতেও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এমন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পিএফএসসি গ্লোবাল।
সময়ের সাথে প্রতিনিয়তই পরিবর্তনের দিকে নজর রেখে নিজেদের খাপ খাওয়াতে হচ্ছে, তাই সরকারের উদ্যোগকে স্থিতিশীল রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। রাজধানীতে আনসার সদর দপ্তরে বাহিনীটির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রতিরক্ষা, যোগাযোগ এবং নিরাপত্তার ক্ষেত্রে সবাইকে আধুনিক ও সময়োপযোগী হওয়ার পরামর্শ দেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বলেন, আধুনিক বিশ্বের সময়ের সাথে নিরাপত্তার যে ধারণা তার গুণগত পরিবর্তন হয়েছে। পরিবর্তিত এই পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে হচ্ছে, ফলে জ্ঞান এবং মনোজগৎকে স্থিতিশীল করার কোনো সুযোগ নাই। যে কোনো উদ্যোগকেও এখানে স্থিতিশীল রাখার কোনো সুযোগ নাই। ফলে প্রতি মুহূর্তেই আমাদেরকে চিন্তার দিক থেকে যেমন গতিশীল থাকতে হবে, তেমনি গৃহীত পরিকল্পনাকে সময় উপযোগী করার জন্য একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে থাকতে হবে। চলমান উত্তেজনার মধ্যেই সমঝোতা চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে কাতারের দোহায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে এ দফায় মুখোমুখি আলোচনায় বসছে না তেহরান, ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। ইরানের প্রতিনিধি দল দোহায় অবস্থান করলেও কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই তাদের। যুদ্ধ বন্ধে হয় সমঝোতা স্মারকের 5 শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ঐতিহাসিক অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। আদেশটি কার্যকর হলে কেবল সেই সব শিশুই নাগরিকত্ব পেত যাদের বাবা মায়ের একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। তবে আদালতের রায়ে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে অভিবাসীর সন্তানরাও। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই তড়িঘড়ি করে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করতে নির্বাহী আদেশে করেন সই। তবে বিতর্কিত সেই প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। রায়ে আদালত জানিয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। আদালতের 6-3 ভোটে হওয়া এই রায়ের ফলে ট্রাম্পের আদেশটি অকার্যকর হয়ে পড়েছে, যেটি কার্যকর হলে কেবল সেই সব শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পেত যাদের বাবা মায়ের একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। এতে অভিবাসী বা অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিক হওয়ার পথ বন্ধ হয়ে যেত। তবে সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়াকেও নাগরিক হওয়ার অধিকার রাখে বলে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের আদেশকে সংবিধানের দীর্ঘদিনের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত রক্ষণশীল বিচারপতির সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি পরাজয়। সাম্প্রতিক মাসগুলোতে এটি ট্রাম্পের তৃতীয় বড় পরাজয়। এর আগে ফেব্রুয়ারি মাসে আদালত তার ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করে। সম্প্রতি ফেডারেল রিজার্ভের কর্মকর্তা লিসা কুককে বরখাস্ত করার আদেশেও স্থগিতাদেশ দেয়া হয়। যদিও নিম্ন আদালতগুলো আগেই ট্রাম্পের এই সকল বিতর্কিত আদেশ আটকে দিয়েছিল, তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে বিষয়টি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।